কিরে কি বলবি, এভাবে টেনে নিয়ে যাচ্ছিস কেন? দোস্ত, তোর সাথে যে ছেলেটা আসে ওর সাথে আমার সেটিং করিয়ে দে না প্লিজ। ওকে আমার খুব ভালো লাগে। কি বলিস সাজব? ও আমাদের বাসার ড্রাইভার, ওর সাথে তুই রিলেশন করতে চাচ্ছিস? ড্রাইভার হোক আর যাই হোক, ছেলেটা সেই হট, ওকে আমার খুব পছন্দ হয়েছে। যা এখান থেকে, ওর সাথে আমি এসব ব্যাপারে কথা বলতে পারবো না। নিহা কিছু বলতে যাবে তার আগেই রাজ এসে হাজির হলো। তিশা কিছু না বলে গাড়িতে উঠে বসলো। রাজের সাথে নিহা রিলেশন করতে চায়, ব্যাপারটা কেন জানি হজম হলো না তিশার। তার কেন এমন হচ্ছে? রাজ ড্রাইভ করছে, তখন তিশা হঠাৎ করেই বলল, গাড়িটা একটু ব্রেক করো। কেন ম্যাম? আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে, যাও নিয়ে আসো। রাজ কিছু না বলে গাড়িটা সাইড করে একটা দোকানে গেল আইসক্রিম আনতে। সে দোকানদারের সাথে কথা বলছিল, হঠাৎ করেই পেছন থেকে চিৎকার শুনতে পেল। হেল্প হেল্প, প্লিজ আমাকে বাঁচাও। আজকে তোকে কেউ বাঁচাতে আসবে না। তোর বাবার অপরাধের কারণে তোকে মরতে হবে। খান সাহেবের সাথে তোর বাবা কি করেছিল সেটা কি তুই জানিস না? সত্যি বলছি, আমি এসব ঝামেলার ব্যাপারে কিছুই জানি না। আমি শুধু জানি তাদের মধ্যে ঝামেলা চলতেছে, কিন্তু এর কারণ আমার জানা নেই। কিন্তু তোকে এর শাস্তি পেতেই হবে। তোর বাবার কারণে খান সাহেব ঠিকমতো কোনো কাজ করতে পারছে না, সেজন্য খান সাহেবের অর্ডার তোর ডানা কেটে দিতে হবে। এই কথা শুনে তিশা অনেক ভয় পেয়ে যায়, কারণ এই লোকগুলো বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। তখন সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শুরু করে। হঠাৎ করে রাজ সেখানে চলে আসে এবং সে ছেলেগুলোকে মারতে শুরু করে। রাজের হাতে থাকা লাঠির আঘাতে ছেলেগুলো এখন পথ খুঁজবে কিভাবে পালাবে। তাদেরকে মারতে মারতে রাজ চিৎকার করে বলে ওঠে, তোদের কত বড় সাহস! এখানে এসেছিস খুন করার জন্য, তাও আবার আরেকটা লোকের মিথ্যা নাম নিয়ে। তোদেরকে এমন শিক্ষা দিব আর কোনো দিন মিথ্যা বলার সাহস পর্যন্ত করতে পারবি না। কয়েকটা ছেলে পালিয়ে গেল, আর দুইটা ছেলে পালাতে না পেরে সেখানেই বসে কান্না করতে শুরু করলো। তিশার কাছে ক্ষমাও চাইতে শুরু করলো তারা। তখন রাজ তাদেরকে মারতে মারতে অজ্ঞান করে ফেললো এবং ফোনে কাকে জানি কল করলো। একটু পরেই সেখানে দুইটা ছেলে চলে আসলো এবং অজ্ঞান হয়ে পড়ে থাকা ছেলেগুলোকে নিয়ে চলে গেল। এতক্ষণ তিশা ভয়ে এক কোণায় দাঁড়িয়ে সব দেখছিল। সবাই চলে যেতেই তিশা রাজের সামনে দাঁড়িয়ে বলল, রাজ, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আমি ভেবেছিলাম তুমি এখনো দোকানেই আছো। কি বলছেন ম্যাডাম? এটা আমার দায়িত্ব। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। আমাকে রাখাই হয়েছে আপনার নিরাপত্তার জন্য। আমি তো তোমাকে পাঠিয়েছিলাম আইসক্রিম আনার জন্য, ভেবেছিলাম তুমি ওখানেই আছো, সেই জন্য অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। কোনো চিন্তা করবেন না ম্যাম, আমি যতক্ষণ আছি আপনার কোনো ক্ষতি হবে না। আচ্ছা চলো, এখন আমাদেরকে বাসায় ফিরে যেতে হবে। এখানে থাকলে আবার বিপদ আসতে পারে। বাসায় গিয়ে আব্বুকে বিষয়টা জানাতে হবে। আকরাম খান কেন বারবার এটা করে সেটা জানতে হবে। ম্যাম, আমার একটা কথা আছে। বলো। আমার মনে হয় আপনি আগে সব কিছু জেনে শুনে সিদ্ধান্ত নেন। এই লোকগুলো হয়তো মিথ্যাও বলতে পারে। কি বলছো? তুমি ওদের মুখ থেকে শোনোনি ওরা কি বলেছে? এর আগেও তারা আমাকে আক্রমণ করেছে, আর আকরাম খান ছাড়া বাবার আর কোনো শত্রু নেই। ওই লোকটা বাবার সাথে শত্রুতার কারণে আমাকে মারতে চাইছে। কিন্তু ম্যাম, আমি যতদূর জানি আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না আকরাম খান। উনি আপনাকে অনেক ভালোবাসেন। না জেনে একটা সিদ্ধান্ত নিয়ে নিলে পরে কিন্তু এটার জন্য আফসোস করতে হবে। রাজ, আমি জানি আমার শত্রু কারা আর আমার বন্ধু কারা, তাই তুমি এই ব্যাপারে কোনো কথা বলবে না। এটা বাবার কাছে গিয়ে জানাতেই হবে, না হলে তারা বাবার ক্ষতি করার চেষ্টা করলে তখন কি হবে? রাজ তখন তিশার সাথে চলে গেল বাসায়। বাসায় ফিরে আসার পর তিশা তার বাবাকে ডাকতে শুরু করলো। তার বাবা রিয়াজ চৌধুরী মেয়ের চিৎকার শুনে তাড়াতাড়ি নিচে নেমে আসলেন। তিশা তখন তার বাবাকে বলল, বাবা, এসব কি শুরু হয়েছে? আকরাম খান আজকেও কিছু গুন্ডা পাঠিয়েছিল আমাকে মারার জন্য। আমি কি করব বলো? রাস্তায় হাঁটতে পারছি না ভয়ে। কি? ওর এত বড় সাহস আমার মেয়ের সাথে এরকম করে? ওকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। অনেক করেছে ও, আমি ওর বিরুদ্ধে কিছুই করিনি। এখন ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। রাজ তখন তাদের দিকে এগিয়ে এসে বলল, স্যার, আমার মনে হচ্ছে এই বিষয়টা নিয়ে আমাদের আগে ভালো করে জানা দরকার। আগে থেকে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, কারণ ম্যামকে যারা আক্রমণ করছে তারা ইচ্ছে করেই বারবার শুধু খান সাহেবের নাম নিচ্ছে। উনি হয়তো এই কাজটা করছেন না, ওনাকে ফাঁসানোর জন্য অন্য কেউ কাজটা করছে, আর লোকগুলোকে বলে দিচ্ছে যাতে আকরাম খানের নাম নেয়। রাজ, তুমি চুপ করো। 1 বছর হয়েছে এখানে এসেছো, সেই জন্য এই ব্যাপারে কিছু জানো না। ও আমার এত টাকার কোম্পানি সব কিছু ধ্বংস করে দিয়েছিল। আমার থেকে লুকিয়ে সে বিদেশি লোকদের সাথে কন্ট্যাক্ট করে আমার কোম্পানি নষ্ট করে দিয়েছিল। ওকে আমি ছাড়বো না। আমার মেয়েকে
মারতে চাওয়ার শাস্তি ওকে পেতেই হবে। স্যার আমার কথাটা শুনুন। আপনি আগে সব কিছু দেখে শুনে ব্যবস্থা নিন। আগে থেকে কোনো কিছু করা। রাজার কিছু বলতে পারল না। রিয়াজ চৌধুরী রাগ করে বাসা থেকে বেরিয়ে গেলেন। তিনি কোথায় যাবেন এটা কেউ না জানলেও রাজ ভালো করেই জানে। রিয়াজ চৌধুরী তাড়াতাড়ি গাড়ি করে বেরিয়ে পড়লেন আকরাম খানের সাথে দেখা করার জন্য। তিনি তার অফিসে গেলেন। এরপর কোনো কথা না বলে সরাসরি আকরাম খানের কেবিনের ভিতরে ঢুকে গেলেন। এই ঘটনায় আকরাম খান কিছুটা অবাক হয়ে গেলেন। এরপর বললেন, কি ব্যাপার, হঠাৎ করে আপনি এখানে কেন? আমার অফিসে আসবেন ভালো কথা, অনুমতি নিয়ে প্রবেশ করা দরকার। এই সামান্য ভদ্রতাটুকু আপনার মধ্যে নেই? আমি তোকে কিসের ভদ্রতা দেখাবো? তুই কি আমার সাথে ভদ্রতা দেখিয়েছিস? তুই আমার মেয়ের পিছনে লোক লাগিয়েছিস আমার মেয়েকে মেরে ফেলার জন্য। যদি আমার মেয়ের কোনো ক্ষতি হয় তাহলে তোকে আমি ছাড়বো না। মিস্টার চৌধুরী, আপনি পাগল হয়ে গেছেন। আপনার মেয়ের সাথে আমার কোনো শত্রুতা নেই। আপনার মেয়ের বিরুদ্ধে কেন আমি লোক লাগাবো? আপনি না জেনে আমার সাথে লাগতে চলে এসেছেন। আমি সব কিছু জেনে শুনে এখানে এসেছি। তোর পাঠানো গুন্ডারা স্বীকার করেছে যে তুই পাঠিয়েছিস তাদেরকে। আমি ভাবতে পারিনি তুই এতটা জঘন্য হয়ে গেছিস। তুই এতটা নিচে নামলি কিভাবে? আপনার সাথে আমার শত্রুতা হতে পারে, কিন্তু আমি এতটা খারাপ নই যে একটা নিষ্পাপ বাচ্চা মেয়েকে মেরে ফেলবো। আপনার কোথাও ভুল হচ্ছে। আগে সব কিছু জেনে আসুন, এরপর আমার সাথে তর্ক করবেন। আমার সামনে একদম সাধু সাজার চেষ্টা করবি না। আমি খুব ভালো করে জানি তুই কী রকম। তুই নিজের স্বার্থ উদ্ধারের জন্য যা ইচ্ছা করতে পারিস। আপনি আপনার সাথে লিমিট ক্রস করবেন না মিস্টার চৌধুরী। আমি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করছি না, কিন্তু আপনি বারবার আমাকে অপমান করার চেষ্টা করছেন। পরে কিন্তু আমি আর ভদ্রতা দেখাবো না। কি শাস্তি দিবি আমাকে? মেরে ফেলবি তাই না? তুই তো এরকমই, ভালো করেই জানিস কিভাবে অন্যের ক্ষতি করতে হয়। চুপ কর, তোর অনেক সাহস হয়ে গেছে। যা এখান থেকে, বেরিয়ে যা। আরেকবার যদি আমার সামনে কোনো খারাপ কথা বলার চেষ্টা করিস তাহলে সিকিউরিটি ডেকে এখান থেকে বের করে দিব। কি আমাকে তুই ভয় দেখাচ্ছিস? তোর কারণে আমার কোম্পানি ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু আজ দেখ আমার কোম্পানি দেশের টপ প্রতিষ্ঠান। তুই আগের থেকেই জানতি এরকম মিথ্যা ঝামেলা হবে, সেই জন্য নিজের ছেলেকে বিদেশে পাঠিয়ে দিয়েছিস যাতে তুই আমার মেয়ের ক্ষতি করে ফেলেও আমি তোর ছেলের ক্ষতি না করতে পারি, তাই না? আগে থেকে প্ল্যান সাজানো না থাকলে কি তুই এরকম একটা কাজ করতে পারতি? বল। এতদিন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি সব কিছু তোর সাজানোর একটা নাটক ছিল। আমার সাজানো নাটক ছিল নাকি তোর সাজানো নাটক সেটা সবাই জানে। আমার আড়ালে অনেক টাকা সরিয়েছিস, সেই টাকাগুলোর হিসাব আজ পর্যন্ত মেলাতে পারিনি। আমি কোনোদিন কারোর সাথে বেইমানি করিনি। যদি বেইমানি করার চেষ্টা করতাম তাহলে এতদিনে তোকে মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি কারোর সাথে বেইমানি করি না, তার প্রমাণ আমি বারবার দিয়ে গেছি। আমি তোর সাথে আর কোনো কথা বলতে চাই না। তুই এখান থেকে বেরিয়ে যা। আরেকদিন আমার অফিসে তোকে যেন না দেখি। তুই যদি আমার অফিসে আসিস তাহলে আমার অফিসটা ধ্বংস হয়ে যাবে। আমি এখানে থাকার জন্য আসিনি, শুধু এটাই বলতে এসেছি যে আর একবার যদি আমার মেয়েকে মারার কোনো প্ল্যান করিস তাহলে আমি আর চুপ করে থাকবো না। রক্তের বদলা রক্ত দিয়ে নিব। আমি তোর মেয়ের সাথে কোনো ঝামেলা করিনি, আর সামনেও করব না। আমার মেয়ে নেই, তাকে আমি নিজের মেয়ের মতো দেখি। নিজের মেয়ের চোখে দেখিস নাকি অন্য চোখে, সেটা আমি খুব ভালো করে এতদিনের প্রমাণ পেয়ে গেছি। এখনো পর্যন্ত 3 বার আমার মেয়ের জীবন নষ্ট করার চেষ্টা করেছিস। বলে রিয়াজ চৌধুরী রাগ দেখিয়ে অফিস থেকে বেরিয়ে গেলেন। এদিকে আকরাম খান চিন্তায় পড়ে গেল, কারণ তিনি এই কাজ করেননি। তাহলে এই কাজটা কে করেছে? আর কেই বা তাদের মধ্যে আবারও ঝামেলার সৃষ্টি করার প্ল্যান করছে? তার মানে কি তাদের মধ্যে আরও কোনো তৃতীয় পক্ষ আছে? তারা দুইজন ভিতরে ভিতরে একে অপরের প্রতি ঘৃণা প্রকাশ করে রেখেছেন, তবে তাদের সম্পর্কটা এইরকম ছিল না। দুজনের বন্ধুত্ব সেই ছোটোবেলা থেকে, তবে এভাবে বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে কেউ ভাবতে পারেনি। দুজনের মধ্যে ছোটবেলা থেকে খুব ভালো বন্ধুত্ব ছিল। এরপর তাদের ব্যবসায়িক জীবনেও সফল ছিল দুজনেই। খুব ভালোই চলছিল দুজনের ব্যবসা। রিয়াজ চৌধুরীর একমাত্র মেয়ে তিশা চৌধুরী, সে এবার অনার্স 3য় বর্ষে পড়াশোনা করছে। আর আকরাম খানের একমাত্র ছেলে আরিয়ান খান, তিশার থেকে 2 বছরের ছোট।
তবে সে দেশের বাইরে থাকে। দেশে থাকার জন্য সে অনেক কান্নাকাটি করেছিল, কিন্তু দুই পরিবারের সিদ্ধান্ত মতোই তাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। কারণ তিশা এবং আরিয়ান দুজনকে অনেক বেশি ভালোবাসত। তখন আরিয়ান সবেমাত্র ক্লাস 8-এ উঠেছিল। পড়াশোনায় তার একদমই মনোযোগ ছিল না। তার কাজ ছিল তিশা কারোর সাথে কথা বলছে কিনা সেসব দেখাশোনা করা। এইসব বিষয়ে তিশাও বেশ এনজয় করত, কিন্তু তাদের পরিবার বিষয়টাকে স্বাভাবিকভাবে মেনে নেয়নি। কারণ তারা ছোটবেলা থেকেই তাদের দুজনের বিয়ে ঠিক করে রেখেছিল। কিন্তু এভাবে যদি দুজন পড়াশোনা বাদ দিয়ে দেয় তাহলে ভবিষ্যতে কী হবে? সেজন্য তারা আরিয়ানকে বিদেশে পাঠানোর পরামর্শ করে। কিন্তু আরিয়ান কিছুতেই যেতে চাইছিল না। এরপর তাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় তার ফুপির কাছে। কিন্তু ছোটবেলা থেকেই আরিয়ান ভয়ঙ্কর জেদি ছিল। সে কারোর কথা শুনতো না। সে যে তাকে দেশের বাইরে পাঠানো হয়েছে এখনও পর্যন্ত একদিনও কথা বলেনি তার পরিবারের লোকদের সাথে। তিশাও আরিয়ানের সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু সেও ব্যর্থ হয়েছে। তবে দুজনকে দূর থেকে অনেক বেশি ভালোবাসত। হৃদয়ের সাথে যে টান ছিল সেটা কি কখনো ভুলে থাকা সম্ভব? এভাবে দেখতে দেখতে অনেক দিন কেটে যায়। এখন সবাই বড় হয়েছে। খান সাহেব এবং চৌধুরী সাহেব অনেক বড় একটা ডিল সাইন করলেন একটা বিদেশি কোম্পানির সাথে। সেখান থেকে তাদের ঝামেলার সূত্রপাত। দুজনেই অনেক টাকা ইনভেস্ট করে সেই প্রজেক্টে। বিদেশি কোম্পানির কাছে টাকা পাঠানোর দায়িত্ব ছিল রিয়াজ চৌধুরীর হাতে। তিনি টাকা পাঠিয়েও ছিলেন, কিন্তু পরে জানতে পারেন তিনি যেই টাকা পাঠিয়েছিলেন সেটা আবার বিদেশি লোকটা আকরাম খানের সাথে মিলে ভাগ করে নিয়েছে। ওদিকে আকরাম খান জানতেও পারেন না ওই টাকাটা পাঠানোই হয়নি। কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে এটা কেউ জানতে পারে না। সঠিক তদন্ত না করেই তারা দুজন একে অপরের সাথে ঝামেলায় জড়িয়ে পড়ে। সেই বিদেশি কোম্পানির লোকজনও হঠাৎই উধাও হয়ে যায়। এক পর্যায়ে তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। একজন আরেকজনকে সহ্যই করতে পারতো না। একে অপরের বিজনেসের প্রতিদ্বন্দ্বী হতে হতে এক পর্যায়ে তাদের দুজনের বিজনেস অনেক বড় হয়ে যায়। কথায় আছে না, যদি প্রতিদ্বন্দ্বিতা না থাকে তাহলে কোনো কিছুই ঠিকমতো করা যায় না। কিন্তু গত কয়েক মাস থেকে তিশার উপরে বারবার আক্রমণ করা হচ্ছে। কারা আক্রমণ করছে সেটা কেউ জানে না। তবে রিয়াজ চৌধুরীর বিশ্বাস খান সাহেব এই ষড়যন্ত্র করছে, কিন্তু খান সাহেব সেটা মানতে নারাজ। তাদের মধ্যে কোনো তৃতীয় পক্ষ আছে এটা নিশ্চিত, কিন্তু সে আসলে কে? ওদিকে রাজ তখন সেই দুইটা লোকের কাছে চলে গেল যারা তিশাকে খুন করার জন্য এসেছিল। তাদের বেঁধে মারা হয়েছে এতক্ষণ। রাজ তাদের দুজনের সামনে বসে জিজ্ঞাসা করে, সত্যি কথা না বললে তোদের দুজনকে এখনই খুন করে ফেলবো। বল, তোদেরকে কে পাঠিয়েছে? আমি জানি তোদেরকে খান সাহেব পাঠাননি, তাই ওই নাম বলবি না। সত্যি বলছি, আমাদেরকে খান সাহেব পাঠিয়েছেন ম্যাডামকে মেরে ফেলার জন্য। দয়া করে আমাদেরকে ছেড়ে দিন। আমাদের খান সাহেব পাঠিয়েছেন, ওনার সাথে কথা বলেন। আবার মিথ্যা? আমার সাথে মিথ্যা কথা বলার শাস্তি কী হতে পারে সেই ব্যাপারে তোদের কোনো ধারণা নেই, তাই এই দুঃসাহস দেখাচ্ছিস। ওয়েট, এখনই বুঝে যাবি। বলেই রাজ তার পাশে থাকা লোকদের নির্দেশ করে ছেলেগুলোকে মারার জন্য। তারা ছেলে দুইটাকে আবারও মারতে শুরু করে। তখন তাদের মধ্যে রবি নামের একটা ছেলে বলে ওঠে, আমি বলছি সব কিছু, আমাকে আর মারবেন না। এই তোমরা থামো, এই তো লাইনে এসেছে বাছাধন। এবার ভালোই ভালোই তোমাদের বসের নামটা বলো তো দেখি। আসলে আমরা আরিফ শিকদারের কথা মতো এই কাজটা করেছি। আমি তার অফিসে চাকরি করি, তিনি আমাকে বলেছেন এই কাজ করার জন্য। চৌধুরী সাহেবের সাথে তো তার ভালো বন্ধুত্ব, খান সাহেবের সাথেও তার বন্ধুত্ব আছে। আমার জানা মতে তিনি দুজনের মধ্যে ঝামেলা শেষ করার চেষ্টা করছেন। তাহলে তিনি কেন এই কাজটা করলো সেটা তো আমি জানি না, তবে চৌধুরী সাহেবের সাথে তার বন্ধুত্ব হলেও খান সাহেবের সাথে তার কিছু একটা আছে। যতই সে ভালো মানুষ সেজে থাকুক, ভিতরে ভিতরে কোনো গভীর ষড়যন্ত্র করছে। কিন্তু আমি কি করে তোদের কথা বিশ্বাস করব? তোরা মিথ্যা বলছিস না, তার প্রমাণ কি? বিশ্বাস করেন স্যার, আমরা মিথ্যা বলছি না। আপনি চাইলে আমার ফোন চেক করতে পারেন। আমার ফোনের লাস্টে যে কলগুলো এসেছিল সেগুলো আরিফ শিকদার করেছিল। আপনি একটু চেক করে দেখেন। রাজ তখন তাদের দুইজনের ফোন চেক করে দেখলো তারা সত্যিই বলছে। এটা দেখার পর তাদের মনে সন্দেহ ঠিক হলো, এই লোকটাই হয়তো মাঝখানে বসে দুজনের মধ্যে মারামারির সৃষ্টি করছে। সেজন্য সে এদের দুজনকে মেরে পুলিশের কাছে ধরিয়ে দিল। এরপর খুব সতর্কতার সাথে খোঁজ নিতে শুরু করলো সত্যিটা কি। ওই গোপন জায়গা থেকে বেরিয়ে রাজ দ্রুত চলে গেল চৌধুরী সাহেবের বাসায়। সে রিয়াজ চৌধুরীর বাসায় ড্রাইভার হিসাবে চাকরি করে, তাই সময় মতো সেখানে উপস্থিত থাকতে হবে। রিয়াজ চৌধুরী অনেক রাগী মানুষ, কিন্তু মন অনেক ভালো।
তার পরিবারের সবাই রাজকে ভীষণ ভালোবাসে। রাতের বেলা তিশা নিচের রুমেই বসেছিল। আজকে তার কিছুই ভালো লাগছে না, কারণ আজকে তার জীবনে একটা স্পেশাল দিন। আজকের এই দিনে আরিয়ান তাকে প্রপোজ করেছিল। এতদিনের দূরত্ব আরিয়ানের প্রতি তিশার ভালোবাসার পরিবর্তন করতে পারেনি। এখনও আরিয়ানের কথা মনে হলে তার হাসি পায়, মাঝে মাঝে চিৎকার করে কান্নাও করে। তিশা নিজের অজান্তে আরিয়ানের সেই ছোটবেলাকার একটা ছবি বুকে নিয়ে কান্না করতে করতে বলে, তোর কি আমার কথা একটুও মনে হয় না? তোর সব কিছু আমি মিস করি। তখন না হয় ছোট ছিলি, সবাই জোর করে পাঠিয়ে দিয়েছে, এখন তো ফিরে আসতে পারিস। নাকি আমার উপরে অভিমান করে এখনো বসে আছিস? বিশ্বাস কর, তোর অনুপস্থিতি আমাকে একদম শেষ করে দিয়েছে। আজ তিশার নিজেকে বড্ড একা লাগছে। সে বারান্দায় দাঁড়িয়ে কান্না করছিল। তার রুমের পাশাপাশি রুমে রাজ থাকে, সেজন্য সে ভালো করে দেখতে পাচ্ছিল না বারান্দায় দাঁড়িয়ে তিশা কান্না করছে। এটা দেখার পর রাজ অবাক হয়ে গেল। কেন কান্না করছে তিশা? সে একটু গভীরভাবে লক্ষ্য করলো। তখন দেখতে পেল তিশা একটা ছবি বুকে নিয়ে কান্না করছে। ছবিটার পেছনে একটা ছোট্ট পুতুলও ঝুলছে, চাবির রিং দিয়ে লাগানো। এটা দেখার পর না রাজ নিজের অজান্তেই মুচকি হাসে। সে দ্রুত রুমের ভিতরে চলে যায় এবং ফিরে আসে হাতে একটা গিটার নিয়ে। তবে গান গাওয়ার জন্য যে গিটার ব্যবহার করা হয় এটা সেই গিটার নয়, এটা প্লাস্টিকের তৈরি বাচ্চাদের খেলনা। এখানে আলাদা করে সুর তুলতে হয় না। ব্যাটারি চালিত এই গিটারটা বাজাতেই অদ্ভুত এক সুর বের হয়। এই শব্দ শুনে তিশা চারিদিকে তাকাতে শুরু করে। তার ভিতরে কেমন জানি তোলপাড় শুরু হয়ে গেছে। সে কোনো কিছু চিন্তা না করেই দৌড়ে রুমের বাইরে বেরিয়ে আসে, কিন্তু রুমের বাইরে এসে কাউকে দেখতে না পেয়ে আবারও বারান্দায় চলে যায়। নিজের মনের ভুল ভেবে কান্না করতে থাকে, কিন্তু পাশের বারান্দায় তাকাতেই দেখে রাজ দাঁড়িয়ে আছে সেই গিটারটা হাতে নিয়ে। এটা দেখার পর সে আর এক মুহূর্ত দাঁড়ালো না, তাড়াতাড়ি রাজের রুমে চলে গেল। রাজ এখনও ওই একইভাবে দাঁড়িয়ে আছে। তখন তিশা পেছন থেকে বলল, রাজ, তুমি এটা কোথায় পেলে? এটা তো আমার খুব পরিচিত একজনের। রাজ তখন মুচকি হেসে পেছন ফিরে তাকায়। এই হাসি কেমন জানি একটা অদ্ভুত ধরনের। তিশা কিছু বলতে পারছিল না, সে তাকিয়েছিল রাজের উত্তরের অপেক্ষায়, কিন্তু রাজ কোনো কথা বলছে না। এতে তিশা রেগে যায় এবং তার দিকে তাকিয়ে বলে, রাজ, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করছি, তুমি কেন চুপ করে আছো? তুমি এই গিটারটা কোথায় পেলে? রাজ তখনও চুপচাপ দাঁড়িয়ে থেকে মুচকি হাসে। এটা দেখার পর তিশার রাগ চরম পর্যায়ে পৌঁছে যায়। সে রাজকে মারার জন্য হাত ওঠাতেই রাজ কান ধরে বলে, প্লিজ, আমি আর থাকতে পারছি না। তাই তুমি চিৎকার করো না বা কাউকে এই ব্যাপারে কিছু বলো না। আমি ফিরে এসেছি তোমার কাছে। তিশা আর দাঁড়িয়ে থাকতে পারে না, ঝাঁপিয়ে পড়ল আরিয়ানের বুকে। তিশা এখনও সব কিছু মেনে নিতে পারছে না, দুজনে কান্না করছে। তিশা তখন কান্না করতে করতে আরিয়ানকে জিজ্ঞাসা করলো, তুমি এতদিন ধরে এখানে আছো, এরপরও একবার আমাকে পরিচয় বললে না? প্রতিটা মুহূর্তে আমি তোমার জন্য কান্না করছি, সেটা দেখার পরও কিভাবে চুপ ছিলে? সরি, আসলে আমি নিজেও সন্দেহের মধ্যে ছিলাম এই ঝামেলাটা নিয়ে। তাদের দুজনের মধ্যে যে ঝামেলা সৃষ্টি হয়েছে সেই ঝামেলা কি সত্যি, নাকি কোনো তৃতীয় পক্ষ এখানে কলকাঠি নাড়ছে এটা জানতাম না। আজ যখন জানতে পেরেছি তখন আর থাকতে পারলাম না। তবে আমাদের ভাগ্য বলতে হবে। আমি তোমাকে প্রথম যেদিন প্রপোজ করেছিলাম আজ সেই দিন আমরা আবার একত্রিত হলাম। কি বলছো? তার মানে অন্য কেউ এই ঝামেলা তৈরি করেছে? এটা আরিফ শিকদারের কাজ, কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। তাই আমাদের চুপ থাকতে হবে। আমাদের দুজনকেই এই সমস্যার সমাধান করতে হবে। আরিফ আঙ্কেল এসব করেছে বিশ্বাস হচ্ছে না। আমার কেন জানি মনে হচ্ছে তুমি ভুল ভাবছো। আরিফ আঙ্কেল এইসব করতে পারে না, সে তো বাবাকে সব সময় সহযোগিতা করে। আমি 100% ঠিক বলছি। আজকে তোমাকে যে ছেলেগুলো আক্রমণ করেছিল তাদের দুজনকে আমি ধরেছিলাম, তারাই প্রমাণসহ সব কিছু বলেছে। কিন্তু এখন যদি সবাইকে এটা বলি তাহলে আঙ্কেল আমাদের কথা বিশ্বাস করবে না। তাই আমাদেরকে এখন কিছুদিন এভাবেই থাকতে হবে। সেটা না হয় বুঝলাম, কিন্তু তুমি এতদিন ধরে আমাকে কষ্ট দিলে কেন? যদি একবার আমাকে এইসব বলতে তাহলে তো আমি বিশ্বাস করতাম, কিন্তু তুমি তো সব জেনেও কেন চুপ ছিলে? সরি, আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি প্রমাণ নিয়ে তোমার সামনে আসতে চেয়েছিলাম। আচ্ছা, আমি এতদিন তোমার কাছে ছিলাম, তুমি কি আমাকে চিনতে পারোনি? আমার সব সময় সন্দেহ হতো তোমাকে, তোমার কাজকর্ম সব কিছু আমার সন্দেহজনক মনে হতো। কিন্তু তখন ছোটবেলার স্মৃতিতে এতটাই ডুবেছিলাম যে অন্য কোনো ছেলের দিকে খেয়ালই ছিল না। কিন্তু তুমি তো অনেক সুন্দর হয়েছো, নিশ্চয়ই বিদেশে থাকতে 3-4টা মেয়ের সাথে প্রেম করেছো, তাই না? তুমি এরকম প্রশ্ন কি করতে পারলে? আমি কি আমার সিনিয়র আপুকে বাদ দিয়ে অন্য কাউকে সময় দিতে পারি? ওখানে থেকেও সবসময় তোমার কথাই ভাবতাম।
আচ্ছা তুমি এখানে আসলে কি করে? তোমাকে আসতে দিল কি করে ফুপি? প্রথমে আসতে দেয়নি, তবে তুমি তো জানোই ফুপি আমাকে অনেক ভালোবাসে। সে বাবার ভয়ে আসতে দিচ্ছিল না। শেষে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলাম। কয়েকদিন খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়ার কারণে সে বাধ্য হয়ে আমাকে আসতে দিয়েছে এবং কথা দিয়েছে আব্বু ফোন দিলে সব কিছু সে ম্যানেজ করবে, আমাকে কিছু করতে হবে না। তাই বলে তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিবে? খাওয়া দাওয়া বন্ধ না করলে কি এখানে আসতে পারতাম? যাক, এখন এসব বাদ দাও। রাজ আবার সেই গিটারটা বের করলো এবং তিশার সামনে বসে বলল, আমি চাইলে অনেক দামি গিটার কিনতে পারতাম, কিন্তু কিনিনি, কারণ এটাই আমার কাছে সবচেয়ে দামি গিটার। এটা তুমি আমাকে কিনে দিয়েছিলে, তাও আবার তোমার জমানো টাকা থেকে। আমি এটাকে যত যত্ন করে রেখেছি, এত যত্ন মনে হয় না আমি আমার কোনো জিনিসে কোনোদিন করেছি। এই গিটার হোক বা তুমি, আমি কাউকেই হারাতে পারবো না। তুমি আবার আমাকে তোমার জীবনে গ্রহণ করে নিবে তো? তিশা তখন কান্না করে আরিয়ানকে জড়িয়ে ধরে বলে, তুই তো আমার জীবনে জড়িয়ে আছিস। যেদিন থেকে বুঝতে শিখেছি সেদিন থেকে আমি নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি তোকে। দুজন দুজনকে জড়িয়ে ধরলো। তিশার মুখে অবশেষে প্রশান্তির হাসি ফুটলো। আরিয়ান তিশাকে রুমে যেতে বলে তিশা দুষ্টুমি করে বলল, আজকে এখানে থেকে যাই, কালকে সকালে ঘুম থেকে উঠে রুমে চলে যাব। এতদিন পর তোমাকে পেয়েছি, আজকের রাতটা জড়িয়ে ধরে ঘুমাতে চাই। আরিয়ান তখন রাগের চোখে তিশার দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, আমি কত স্বপ্ন দেখেছি বিয়ের রাতে তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো, আর তুমি এখন সেটা নষ্ট করে দিতে চাইছো? এরকম কথা আর কোনো দিন আমাকে বলবে না। যাও এখান থেকে। বলে সে তিশাকে ঠেলে রুম থেকে বের করে দিল। তিশাও হেসে নিজের রুমে চলে আসলো। পরদিন সকালে উঠে আরিয়ান কিছু লোক ঠিক করলো যারা আরিফ শিকদারকে ফলো করবে, তার সকল ইনফরমেশন জোগাড় করবে। ওদিকে আকরাম খান মনে মনে ভাবছিলেন রিয়া চৌধুরী তাকে অপমান করে গেল তার ছেলে বিদেশে থাকার কারণে। তিনি তার ছেলেকে বিদেশে রাখবেন না, তাকে দেশে নিয়ে আসবেন। সেজন্য তিনি তার বোনকে ফোন করলেন। আরিয়ানের ফুপি রেহেনা খান ফোন ধরতেই তার ভাই বলে ওঠেন, রেহানা, তুই আরিয়ানের সাথে কথা বলে ওকে দেশে পাঠিয়ে দে। ওর আর ওখানে থাকার দরকার নেই। ভাইয়া, তুমি এসব কি বলছো? তোমার ছেলে কি আমার কথা শুনবে? সে তোমাদের নাম শুনলেই রেগে যায়। আর ছেলেটা এখনো পড়াশোনা করছে, তার পড়াশোনা শেষ হোক, তারপর আমি ওকে বুঝিয়ে পাঠিয়ে দেব। এখন এসব বলে ওকে রাগাতে চাই না। তুমি তো জানো তোমার ছেলের জেদ সম্পর্কে। পরে দেখা যাবে আমার এখান থেকে পালিয়ে অন্য জায়গায় চলে যাবে। সেটা তো জানি, কিন্তু রিয়াজ বারবার এসে বলছে আমি নাকি আগে থেকে সবকিছু প্ল্যান করে রেখেছি, সেজন্য আরিয়ানকে বিদেশ পাঠিয়ে দিয়েছি। ওহ, তার মানে তুমি আরিয়ানকে নিতে চাচ্ছ তোমার নিজের স্বার্থ উদ্ধারের জন্য? খবরদার ভাইয়া, তুমি আর কোনোদিনও আমাকে ফোন করবে না। সামান্য একটা ব্যাপার নিয়ে নিজেদের মধ্যে মারামারি করে ছেলে মেয়ে দুইটাকে কষ্ট দিয়েছো, এখন তাদেরকে আবার ব্যবহার করার চেষ্টা করছো। আরে রেহানা, তুই ভুল বুঝছিস। আমি শুধু ওকে দেখাতে চেয়েছিলাম যে আমি স্বার্থপর নই, আমি বেঈমান নই, আমি বেঈমানি করিনি। আমি আর কোনো কথা শুনতে চাই না। তুমি আর কোনোদিনও আমাকে কল করবে না। যতদিন না পড়াশোনা শেষ হচ্ছে ততদিন আরিয়ান এখানেই থাকবে। বলেই রেহানা খান ফোন রেখে দিলেন। ওদিকে আরিফ শিকদার বসে বসে প্ল্যান করছিলেন কি করে সব শেষ করা যায়। তাদের দুই বন্ধুর মধ্যে মারামারি সৃষ্টি করে তিনি ভালোই সুবিধা আদায় করেছেন। দুজনের কাছ থেকে সহযোগিতা নিয়েছিলেন। দুই কোম্পানির সাথে তার সম্পর্ক ভালো। সবাই জানে তিনি দুই কোম্পানির মধ্যে মারামারিটা বন্ধ করার চেষ্টা করছেন, কিন্তু তিনি যে আসল অপরাধী এই ব্যাপারটা কেউ জানে না। আরিয়ান আরিফ শিকদারের অফিসে ম্যানেজারের সাথে দেখা করলো। আরিয়ানকে নিজের বাসায় দেখে ম্যানেজার অবাক হয়ে প্রশ্ন করলো, কি ব্যাপার, আপনি কে আর এখানে কেন? আমাকে আপনি চিনবেন না, আপনার সাথে কিছু কথা আছে। ম্যানেজার কিছু না বুঝে আরিয়ানকে ভেতরে নিয়ে গেল। আরিয়ান ভেতরে গিয়ে বলল, মিস্টার রহমান, আপনি হয়তো আমাকে চিনতে পারেননি। আমি হচ্ছি আকরাম খানের একমাত্র ছেলে আরিয়ান খান। আমি আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এখানে এসেছি। এই ব্যাপারে যেন কেউ কিছু জানতে না পারে। আমি জানি আপনি আরিফ শিকদারের ম্যানেজার, তাই আমার সাথে চালাকি করলে নিজেই বিপদে পড়বেন। রহমান সাহেব তখন ভয় পেয়ে যান। এই সময় আরিয়ান কেন তার এখানে আসলো? তিনি ভয়ে ভয়ে আরিয়ানকে বললেন, কিন্তু আপনি এখানে কেন আসলেন? আপনার সাথে তো আমার দেখাই হয়নি কোনো দিন। আমরা তো জানতাম আপনি বিদেশে থাকেন। আপনার বাবাও তো আপনার দেশে আসার ব্যাপারে কিছুই জানালেন না। এই ব্যাপারে আব্বু কিছুই জানে না। আমি কাউকে না জানিয়ে বিদেশ থেকে চলে এসেছি শুধুমাত্র এই ঝামেলাটা সমাধান করার জন্য। আমি জানি আরিফ শিকদার এই ষড়যন্ত্র করছে। সে দুই কোম্পানির ঝামেলার সুযোগ নিয়ে সে নিজের ব্যবসা চালিয়ে যাচ্ছে। দেখুন, আপনার বাবার দিকে তাকিয়ে আমি আপনাকে সম্মান করছি,
কিন্তু আমার বসের ব্যাপারে এরকম কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে জানেন? যদি স্যার এটা একবার জানতে পারেন আপনার কি হবে? মিস্টার রহমান, আমাকে ওই দুই বন্ধুর মতো মনে করবেন না, যারা না বুঝে নিজেদের মধ্যে মারামারি লাগিয়েছে। আমি সব কিছু জানি এবং আমার কাছে প্রমাণ আছে। এখন যদি চাই মামলা করে সবাইকে জেলের ভাত খাওয়াতে পারি, কিন্তু আমি এভাবে কিছু করতে চাই না। সেজন্য আপনার সাথে কন্ট্যাক্ট করতে এসেছি। আপনারা যে বারবার তিশাকে খুন করার জন্য লোক পাঠাচ্ছেন সেটা আমরা জেনে গেছি। তারা নিজের মুখে স্বীকার করেছে সব। এখন যদি আমরা পুলিশের কাছে যাই, বুঝতে পারছেন কি হবে? এই কথা শোনার পর রহমান সাহেব অনেক ভয় পেয়ে গেলেন। নরম গলায় আরিয়ানকে বললেন, দয়া করে এই কাজ করবেন না। আমি আরিফ সিকদারের কথা মতো এই কাজ করেছি। আমার এসব করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু বাধ্য হয়ে করেছি চাকরি বাঁচানোর জন্য। আমি সেটা জানি, তাই আপনার সাথে একটা কন্ট্যাক্ট করার জন্য এখানে এসেছি। আমি আরিফ শিকদারকে শেষ করে দিতে চাই। ওর ব্যাপারে যত ইনফরমেশন আছে সব আপনি আমাকে দিবেন। এটা অসম্ভব। আমি স্যারের সাথে বেইমানি করতে পারবো না। উনি যদি একবার জানতে পারেন তাহলে আমাকে শেষ করে দেবেন। এতদিন থেকে তার সাথে আছি, তিনি এই কথা জানতে পারলে কি হবে বুঝতে পারছেন? 20 লক্ষ টাকা পাবেন যদি ঠিকমতো সব ইনফরমেশন পাই এবং তাকে ধরতে পারি। এখন অ্যাডভান্স 5 লাখ নেন। ম্যানেজার রহমান সাহেবের তখন কি বলবেন চিন্তা করছিলেন। তার টাকার প্রয়োজন, কিন্তু এভাবে টাকা নেওয়া কি ঠিক হবে? তিনি অস্থির গলায় বললেন, প্লিজ আমাকে টাকা দিতে হবে না। আমি এই কাজ করতে চাই না। এই কাজ যদি করি আমার জীবন শেষ হয়ে যাবে। ঠিক আছে, যান। আরও 10 লাখ টাকা পাবেন। এখনও যদি কাজটা করতে না চান তাহলে পুলিশের কাছে যাই। টাকাও পাবেন না, বাঁচতেও পারবেন না। সারা জীবন জেলের ভিতর পচে মরতে হবে। না না স্যার, এই কাজ করবেন না। আমি রাজি। আমি সব ইনফরমেশন আপনাকে বলবো। এই তো ভালো ছেলের মতো কথা। এখন বলেন, আরিফ শিকদার এই কয়দিন ধরে এত তাড়াহুড়ো করছে কেন? সে নতুন কোনো ষড়যন্ত্র করছে নাকি? হ্যাঁ স্যার, আরিফ সিকদার এখন এমন একটা ষড়যন্ত্র করছে যার ফলে আপনার বাবা এবং রিয়াজ চৌধুরী একজন আরেকজনকে খুন করতে চাইবে। দাবা শেষ গুটি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আরিফ সিকদার। এই কথা শোনার পর আরিয়ানের অনেক রাগ হলো, কিন্তু এখন তাকে শান্ত থাকতে হবে, জানতে হবে। সেজন্য সে বলল, কি এমন প্ল্যান করেছে সে? আমি সব কিছু জানতে চাই। স্যার, আপনি হয়তো জানেন আপনার বাবার একটা স্বপ্নের প্রজেক্ট ছিল। উনি নতুন যে গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি করেছেন, আরিফ সিকদার প্ল্যান করেছে সেটা জ্বালিয়ে দিবে এবং দোষ পড়বে রিয়াজ চৌধুরীর ওপর। এর ফলে তারা আবার মারামারিতে ব্যস্ত হয়ে পড়বেন। এদিকে আরিফ সিকদার তার ভাইয়ের নামে লুকিয়ে একটা ফ্যাক্টরি বানিয়েছে। যদি আপনার বাবার স্বপ্নের এই প্রজেক্ট সে পুড়িয়ে ফেলতে পারে তাহলে আরিফ সিকদারের ফ্যাক্টরি হবে বাংলাদেশের সেরা গার্মেন্টস ফ্যাক্টরি। এটা তার একদিনের প্ল্যান না, কয়েক বছর ধরে এই টার্গেট নিয়ে কাজ করছে এবং প্ল্যান অনুযায়ী আগামী সপ্তাহে সে তার টার্গেট পূরণ করে ফেলবে। তাই আপনাকে কিছু করতে হলে এই 1 সপ্তাহের ভিতরেই করতে হবে, না হলে পরে আর কোনো সুযোগ থাকবে না। আরিয়ান কি করবে ভেবে পাচ্ছিল না। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। এই ছোট্ট একটা ভুল বোঝাবুঝির পেছনে এত বড় একটা ষড়যন্ত্র লুকিয়ে আছে, এটা তার ধারণার বাইরে ছিল। এখন তাকে এটা আটকাতেই হবে, না হলে বিশাল একটা মারামারি শুরু হবে। সে হতাশ হয়ে বাসায় ফিরে গেল। বাসায় ফিরে যাওয়ার পর তিশার সাথে মিলে একটা সিদ্ধান্ত নিল। এরপর আরিয়ান তার ফুপির কাছে কল করে বলল, ফুপি, তোমাকে একটা কাজ করতে হবে। তুমি আব্বুর কাছে কল দিয়ে বলো আমি দেশে ফিরে যাব। অলরেডি আমি বেরিয়ে পড়েছি। কালকের ভিতরে আমি দেশে চলে আসব। তবে তাদেরকে বলে দিবে তারা যেন আমাকে রিসিভ করার জন্য না আসে। আরিয়ান, তুই কি করতে চাইছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই কি কোনো ঝামেলায় পড়েছিস বাবা? আরিয়ান তখন তার ফুপিকে সব কিছু খুলে বলল। এটা শোনার পর রেহানা খান নিজেও বেশ টেনশনের মধ্যে পড়ে গেলেন। এত বড় একটা বেইমানি করলো এই লোকটা। দুজন মানুষের বন্ধুত্বের সুযোগ নিয়ে এত বড় একটা ষড়যন্ত্র করেছে। রেহানা খান তখন আরিয়ানকে বললেন, তুই কোনো চিন্তা করবি না বাবা। আমি এখনই তোর বাবাকে ফোন দিয়ে সব বলছি, কিন্তু তুই সাবধানে সব কিছু করবি, তোর যাতে কোনো ক্ষতি না হয়। তোর কোনো ক্ষতি হয়ে গেলে আমাদের কি হবে বাবা? ইনশাল্লাহ সব ভালোই হবে ফুপি। তুমি শুধু আব্বুকে কল করে আমার বলা কথাগুলো বলো, যাতে তারা আমাকে সন্দেহ না করে। বাকিটা আমি নিজেই সামলে নিব। আরিয়ান ফোন রেখে তিশার দিকে তাকাতেই দেখে তিশা কান্না করছে। আরিয়ান তিশার গালে হাত রাখতেই তিশা আরিয়ানকে জড়িয়ে ধরে কান্না করে বলে, আরিয়ান, আমার অনেক ভয় করছে। যদি ওরা তোমার কোনো ক্ষতি করার চেষ্টা করে তখন কি হবে? আরে চিন্তা করো না, আমার কোনো ক্ষতি হবে না। আমি আগে আমাদের দুই পরিবারকে
এক করতে চাই। যদি আমরা এক থাকি তাহলে কোনো শত্রুই আমাদের কিছু করতে পারবে না। কিন্তু আমরা আমাদের দুই পরিবারকে এক করব কি করে? তারা তো একে অপরের সাথে কথা পর্যন্ত বলতে চায় না। তাহলে শোনো, আমি একটা প্ল্যান করেছি। কালকে সকালে তুমি আমার সাথে বের হবে। এরপর আরিয়ান তিশাকে একটা প্ল্যান বলল। তিশা সব শুনে মনে মনে হাসলো। এত বুদ্ধি ছেলেটার মাথায় কোথা থেকে আসলো? তিশা আরিয়ানের গালে চুমু দিয়ে বলল, উফ জান, তোমার মাথায় এত বুদ্ধি আসে কোথা থেকে? এখন দেখব দুই পরিবারের লোকজন এক না হয়ে যায় কোথায়। আমি তো জানি আমার মাথায় অনেক বুদ্ধি, কিন্তু কেউ একজন তো সেটার কদর করে না। এই জন্যই বলে লোকের প্রশংসা করো না, ভাব বেড়ে যায়। ভাব তো একটু থাকবেই, যতই হোক বিউটি উইথ ব্রেইন তো আর সবার থাকে না। যাই বাবা, আমার আবার অনেক কাজ পড়ে আছে। এখন আবার কি কাজ? এখন থানায় যেতে হবে, গিয়ে পুলিশের কাছ থেকে ওই 2 লোককে ছাড়িয়ে আনতে হবে। তারা এসে সাক্ষী না দিলে তো কেউ আমাদের কথা বিশ্বাস করবে না। তাহলে এখানে দাঁড়িয়ে কি দেখছো? তাড়াতাড়ি যাও, বিশ্বাস করো। কাজটা যদি হয়ে যায় তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। আমার এতদিনের স্বপ্ন পূরণ হবে। তবে তোমাকে কিন্তু আমার বাবার কাছে ক্ষমা চাইতেই হবে। তুমি আমার আব্বুর ব্যাপারে অনেক বাজে কথা বলেছ। আব্বু সব শুনেও চুপ করে আছে। এটা তোমাকে বলতে হবে না, আমি জানি কিভাবে আমার শ্বশুর মশাইকে খুশি করতে হয়। আরিয়ান হাসি মুখে সেখান থেকে বেরিয়ে থানায় চলে আসলো। থানায় এসে পুলিশ অফিসারের কাছে সব কিছু খুলে বলল। পুলিশ অফিসার আরিয়ানকে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিলেন। পরের দিন সকাল হতেই রিয়াজ চৌধুরী আরিয়ানকে ডেকে নিয়ে গিয়ে বললেন, রাজ, এখন থেকে তুমি প্রতিদিন তিশার সাথে ভার্সিটিতে থাকবে। বাসায় আসার কোনো প্রয়োজন নেই। ওখানে গাড়ি নিয়ে থাকবে যতক্ষণ না পর্যন্ত তিশার ভার্সিটির ছুটি হয়। আমি অনেক ভয়ে আছি আমার মেয়েটাকে নিয়ে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি ওখানেই থাকবো। এখন আমাদের যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। আচ্ছা, সাবধানে যাবে। আর কোনো সমস্যা হলে সরাসরি আমাকে কল করে জানাবে। এরপর তারা দুজনে বেরিয়ে পড়ল এবং প্ল্যান অনুযায়ী চলে গেল একটা পুরনো গোডাউনে। সেখানে আগ থেকেই আরিয়ানের 2 জন বন্ধু ছিল। তারা সেখানে যেতেই আরিয়ানের বন্ধু সৌরভ আকরাম খানের কাছে কল করলো। ওদিকে আকরাম খান নিজের বাসায় বিশাল আয়োজন করেছেন। তার একমাত্র ছেলে এতদিন পর দেশে আসবে। কিন্তু হঠাৎ করে তার কাছে একটা কল আসলো। তিনি ফোন ধরতেই ওপাশ থেকে একটা ছেলে হাসতে হাসতে বলল, কী ব্যাপার আকরাম খান, নিজে ছেলে দেশে আসবে তাই অনেক এক্সাইটেড তাই না? কিন্তু আমি এখন একটা ইনফরমেশন দিচ্ছি, এইটা শোনার পর আপনি পাগল হয়ে যাবেন। আপনি কি ভেবেছিলেন রিয়া চৌধুরীর মেয়েকে মেরে ফেলার চেষ্টা করবেন আর চৌধুরী সাহেব বসে থাকবেন তাই না? আপনার ছেলেকে আমরা কিডন্যাপ করে নিয়ে এসেছি। নিজে ছেলের লাশ নিতে চলে এখনই চলে আসেন আমার দেওয়া ঠিকানায়। খবরদার, পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে একদম শেষ করে দিব। এই, কে তুই? আর এত বড় সাহস তোর কি করে হলো? আমার ছেলেকে কিডন্যাপ করিস? আমি আসার আগে আমার ছেলের সাথে কিছু করবি না। ওয়েট কর, আমি আসছি। মাত্র 30 মিনিট। 30 মিনিটের ভিতরে আমার দেওয়া ঠিকানায় আসুন। যদি পুলিশের সাথে যোগাযোগ করে আসেন তাহলে আপনার ছেলের লাশ নিয়ে যাবেন, মাথায় রাখবেন। আকরাম খান কোনো কথা না বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন একা একা। তার বাসার সবাই রওনা দিল আরেক গাড়িতে। সবাই কান্না করছে। আকরাম খানের মাথা ফেটে যাচ্ছে রাগে। রিয়াজ চৌধুরীর এত বড় সাহস কী করে হলো তার একমাত্র ছেলেকে কিডন্যাপ করে? তিনি মনে মনে ঠিক করে নিলেন আজকে রিয়াজ চৌধুরীকে সামনে পেলে খুন করবেন। ওদিকে আরিয়ানের আরেক বন্ধু রাজীব রিয়াজ চৌধুরীর কাছে ফোন করে বলল, কি ব্যাপার চৌধুরী সাহেব, আপনি খান সাহেবকে বারবার হুমকি দিবেন আর খান সাহেব বসে থাকবেন, এটা কিভাবে ভাবলেন? আপনি কি ভাবছেন ওই ড্রাইভার আপনার মেয়েকে বাঁচিয়ে ফেলবে তাই না? কিন্তু আফসোস, আপনার মেয়ে আর ওই ড্রাইভারকে আমরা ধরে নিয়ে এসেছি। যদি নিজের মেয়েকে বাঁচাতে চান তাহলে পুলিশ ছাড়া একা একা তাড়াতাড়ি চলে আসুন আমার দেওয়া ঠিকানা। যদি একটু লেট করেন তাহলে কিন্তু সব। প্লিজ, তোমরা আমার মেয়ের কিচ্ছু করো না। আমি আসছি, তুমি যেটা বলবে সেটাই হবে, কিন্তু আমার মেয়ের কোনো ক্ষতি করো না। রিয়াজ চৌধুরী গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন। তিনি সিদ্ধান্ত নিয়েই ফেললেন আজকে যে করেই হোক এই বিষয়টা সমাধান করেই আসবেন। তিনি চলে গেলেন সেই ঠিকানায়। 2 গাড়ি একসাথে প্রবেশ করলো সেখানে। তারা একে অপরকে দেখে যখন কিছু একটা করতে যাবে তখনই হঠাৎ করে ভেতর থেকে আরিয়ান এবং তিশা বেরিয়ে আসে। সাথে সাথে তাদের 2 বন্ধু সৌরভ এবং রাজীব। রিয়াজ চৌধুরী আরিয়ানকে দেখে অবাক হয়ে বললেন, কি ব্যাপার রাজ, আমার কাছে ফোন আসলো এখানে নাকি তোমাদেরকে কিডন্যাপ করে রাখা হয়েছে, কিন্তু তোমরা দেখছি ভালোই আছো। কি হয়েছে?
আকরম খান এটা দেখে অবাক হয়েছেন যে তার ছেলেকে কেউ একজন অন্য নামে ডাকছে। এটা তিনি মেনে নিতে পারছিলেন না। তিনি তার ছেলের সামনে গিয়ে বললেন, এই ব্যাপার আরিয়ান, ও তোমাকে এই নামে ডাকছে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা কেন এটা করলে আমাদেরকে ক্লিয়ার করে বলো। রিয়া চৌধুরী আশ্চর্যে চরম পর্যায়ে পৌঁছে গেলেন। আরিয়ান, তার মানে রাজ এতদিন ধরে তার সাথে অভিনয় করছিল, সে আসলে আরিয়ান, কিন্তু তার সামনে রাজ সেজে বসেছিল কেন? তিনি বুঝতে পারছিলেন না কি করবেন। তখন তিনি রাজের সামনে গিয়ে কড়া ভাষায় বললেন, তোমার এত বড় সাহস, তুমি আমার সাথে এতদিন ধরে অভিনয় করছিলে? তুমি আমার এখানে আছো 1 বছর ধরে, একদিনও তুমি তোমার পরিচয় প্রকাশ করোনি। তুমি কেন এটা করলে? আরিয়ান তখন তাদের দুজনের হাত টেনে ভিতরে নিয়ে গেল। তাদের চেয়ারে বসে সে বলতে শুরু করলো, আব্বু, আঙ্কেল, তোমরা এতটা বোকা? সত্যিটা যদি তোমরা বুঝতে তাহলে এতদিন তোমাদের মধ্যে মারামারি থাকতো না। তোমরা দুজন নিজেদের মধ্যে মারামারি করছো, কিন্তু আসল সত্যটা কেউ জানতে চাওনি কোনো দিন। তোমরা যে টাকা নিয়ে এতদিন ধরে মারামারি করছো, সেই টাকা আসলে আরিফ শিকদার এবং ওই বিদেশি লোকটা মিলে সরিয়ে দিয়েছে। তোমাদের এইটুকু মাথায় আসেনি ওই বিদেশি লোকটা কেন তোমাদের সাথে কন্ট্যাক্ট করেনি? পরে আরিফ শিকদার তোমাদের দুজনের সাথে সম্পর্ক রেখে দুজনের কাছ থেকে সুবিধা আদায় করেছে। এখন সে এমন একটা কাজ করে যাচ্ছে যার ফলে তোমরা একজন আরেকজনের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ছো, আর এদিক থেকে সে নিজের স্বার্থ উদ্ধার করে নিচ্ছে। তারা দুজন তখন অবাক হয়ে গেলেন, একে অপরের দিকে তাকালেন। আরিয়ান কি বলছে তারা কিছুই বুঝে উঠতে পারছেন না। তখন আকরাম খান বললেন, তুই এসব কি বলছিস বাবা? আরিফ কেন এই কাজ করবে? আরিফ তো আমার সাথে খুব ভালো ব্যবহার করে। তুই আসবি শুনে তোর জন্য গিফট পর্যন্ত পাঠিয়েছে। আমার তো মনে হচ্ছে তোর কোথাও ভুল হচ্ছে। এসব তার নাটকের একটা অংশ বাবা। সে অনেক বড় একটা প্ল্যান করেছে। এখন তুমি যে গার্মেন্টস ফ্যাক্টরিটা করেছো সেটাতে আগুন দেওয়ার প্ল্যান করেছে আগামী রবিবার। এরপর আঙ্কেলকে ফাঁসিয়ে দিবে সে আগুন লাগানোর দায়। তখন তোমরা দুজন আবার মারামারি শুরু করবে। ওইদিকে সে লুকিয়ে লুকিয়ে নিজের একটা গার্মেন্টস ফ্যাক্টরি করে ফেলেছে। কিন্তু আরিয়ান, তুমি যে সত্যি বলছো, এর প্রমাণ কি? আঙ্কেল, আমি জানি আপনি এই কথাটা বলবেন, সেজন্য আমি প্রমাণ রেডি করে রেখেছি। তিশাকে মারতে যারা এসেছিল তারা পুলিশের কাছে গিয়ে সব কিছু স্বীকার করেছে। তাদেরকে আমি নিয়ে এসেছি, সাথে পুলিশকেও নিয়ে এসেছি। সব কিছু তারা আপনাদের সামনে স্বীকার করবে। এছাড়াও আরিফ শিকদারের ম্যানেজার রহমান সাহেব এখানে আছেন। তিনি সব প্ল্যানে আরিফ শিকদারের সাথে ছিলেন। তখন তাদেরকে ভেতর থেকে বাইরে নিয়ে আসা হয়। সবাই সব কিছু স্বীকার করে। এসব শোনার পর আকরাম খান এবং রিয়াজ চৌধুরী দুজনেই অনেক লজ্জায় পড়ে যান। তারা এতদিন ধরে মারামারি করছিলেন এই সামান্য একটা বিষয় নিয়ে, যেখানে অন্য একজন তাদের মধ্যে মারামারির সৃষ্টি করে দিয়েছে। আরিয়ান তখন দুজনকে এক করে দিল। আকরাম বললেন, বন্ধু, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি সব না জেনে তোর নামে অনেক অভিযোগ করেছি, তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তুই আমাকে ক্ষমা করে দে। ছি 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 দোস্ত, তুই কেন এসব বলছিস? আমারই ভুল হয়েছে। আমি তোর ব্যাপারে সব কিছু না জেনে তোকে অনেক অপমান করেছি, অনেক খারাপ ব্যবহার করেছি, তোর অফিসে গিয়ে পর্যন্ত বাজে বিহেভ করেছি। আমার ক্ষমা চাওয়া উচিত। তারপর তারা দুজনে জড়িয়ে ধরে অনেকক্ষণ বসে থাকে। দুই বন্ধুর এমন ভালোবাসা দেখে সবাই আবেগে আপ্লুত হলো। তিশা তখন আরিয়ানের বাবার সামনে গিয়ে কান ধরে বলে, আঙ্কেল, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তোমার ব্যাপারে বাজে কথা বলেছি। আমি জানি তুমি সব কিছু শোনার পরেও চুপ করেছিলে, কিন্তু বিশ্বাস করো আমি এসব না জেনে করেছি। আরে মা, কি বলছিস? তুই আমার মেয়ে, তোর বিরুদ্ধে আমি কেন অভিযোগ করব? তুই সব কিছু না জেনে করছিস সেটা আমি খুব ভালো করেই জানতাম, কিন্তু এখন আর আঙ্কেল বলে ডাকলে হবে না। এখন অভ্যাস করে নাও, আব্বু বলে ডাকতে হবে এরপর থেকে। আরিয়ান মাথার তখন দুষ্টুমি চেপে বসে। সে রিয়াজ চৌধুরীর সামনে দাঁড়িয়ে বলে, আচ্ছা মিস্টার, আপনাকে এখন আমি স্যার বলে ডাকবো নাকি আঙ্কেল বলে ডাকবো নাকি শ্বশুর আব্বা? একটা সিলেক্ট করে দিন। আমি তো ঝামেলার মধ্যে পড়ে গেছি এত সম্পর্ক নিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি। এখন থেকে তুমি আমাকে নাম ধরে ডাকবে, ঠিক আছে তো? ছি ছি, তবা তবা। শ্বশুর আব্বা, আপনি এটা কিভাবে বলতে পারলেন? আপনি যদি এই কথা বলেন তাহলে তো আমার মান সম্মান শেষ হয়ে যাবে। সবাই ভাববে আমি বেয়াদব। এই কাণ্ড দেখে উপস্থিত সবাই হেসে উঠল। এরপর আকরাম খান আর আরিয়ানের কাছে আসেন। এতদিন পর ছেলে বাসায় ফিরে যাবে সেজন্য সবাই অনেক আনন্দ ছিল। তখন আরিয়ান তার বাবার দিকে তাকিয়ে বলে, আব্বু, এখন আমি বাসায় ফিরে যেতে পারবো না,
এখন যদি বাড়ি ফিরে যাই তাহলে আরিফ শিকদার বুঝে যাবে আমি সব কিছু করছি। এরপর তাকে ধরা সম্ভব হবে না। তুমি কোনো চিন্তা করো না, এই সপ্তাহ পরেই আমরা আবার ফিরে যাব। তবে এই এক সপ্তাহ আমাদেরকে আগের মতো অভিনয় করতে হবে। আরিয়ান, তুমি ঠিক কথা বলেছ। এখন যদি বাসায় ফিরে যাও তাহলে তারা সন্দেহ করতে শুরু করবে এই ব্যাপার নিয়ে। ওই আরিফ সিকদারকে যতদিন না পর্যন্ত শাস্তি দিতে পারছি ততদিন পর্যন্ত আমার শান্তি নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন বাসায় ফিরে যাচ্ছি। আর কি করতে হবে সেটা আমাকে ফোনে জানিয়ে দেবে। তোকে দেখার জন্য তোর মা অনেক দিন থেকে অপেক্ষা করছে। বাড়িতে হয়তো বসে বসে কান্না করছে। আমি চাই গিয়ে তাকে সামলাই। তোর বউকে বলে দিবি আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। খুব তাড়াতাড়ি তার ছেলের বউ নিয়ে ঘরে ফিরে যাবে। একটু ধৈর্য ধরতে হবে। ভালো জিনিস পেতে হলে একটু অপেক্ষা করতে হয়। সেটা আমিও জানি, কিন্তু তোর জন্য আফসোস হয়। 2 দিন পর আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। তখন বুঝতে পারবি আমি জিতেছি নাকি তুই জিতেছিস। আমার মেয়েকে নিয়ে গেলে আমি কি ছেড়ে দিব নাকি? আমি তোর বাসায় চলে আসব। আমি আমার মেয়েকে ছেড়ে থাকতে পারবো না। আমি আমার পরিবার নিয়ে তোর বাসায় চলে আসব। আমার বাসায় কোনো জায়গা নেই, এমনিতেই আমরা থাকতে পারছি না। আবার তোকে নিয়ে যাব? তোর মতো একটা ঝামেলাকে নিয়ে গেলে তো আমাদের বাসা আর বাসা থাকবে না, একটা পাগলাগারদ হয়ে যাবে। আরিয়ানের পরিবারে তখন হেসে চলে আসে তাদের বাসায়। কিভাবে কী করতে হবে সব প্ল্যান তারা সাজিয়ে ফেলেছে। ওদিকে আরিফ শিকদারের কেবিনে যখন তার ম্যানেজার প্রবেশ করে তখন তিনি তার ম্যানেজারের দিকে তাকিয়ে বললেন, আরে রহমান, তুমি এখন লেট করেছো? এখন কি লেট করার সময়? আমার লোক কি রেডি আছে? আপনি কোনো চিন্তা করবেন না স্যার, সময় মতো সবাই চলে আসবে। আপনাকেও থাকতে হবে ওখানে। এটা আবার বলতে হয় নাকি? আমিও তোমাদের সাথেই থাকবো। ওদের ধ্বংসটা চোখের সামনে দেখতে চাই। আমি অনেকদিন ব্যর্থ হয়েছি শুধুমাত্র তাদের 2 বন্ধুর কারণে। এখন শুরু হবে আমার প্রতিশোধ। তবে স্যার, আপনার প্ল্যানের প্রশংসা করতেই হয়। যদি একবার কাজটা সফলভাবে শেষ করতে পারি তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। এই কাজটার জন্যই এতদিন ধরে অপেক্ষা করেছিলাম। তারা আমাকে বন্ধু মনে করেছিল, কিন্তু বন্ধু হয়ে যে তাদেরকে এমনভাবে আঘাত করব তারা কল্পনা করতে পারেনি। এরপর তারা দুজনে হাসতে শুরু করে। কিন্তু রহমান সাহেব ভালো করেই জানেন সামনে কী বিপদ আসতে চলেছেন। তিনি মনে মনে এই কথা ভেবে বেরিয়ে চলে আসেন। এদিকে আকরাম খান এবং রিয়াজ চৌধুরী তাদের 2 পরিবারের সম্পর্ক আরও গাঢ় করার জন্য ছোটোবেলাকার ইচ্ছা পূরণ করতে চলেছেন। তাদের ছেলে মেয়ের বিয়ের ব্যবস্থা শুরু করেছেন। নিজের বাবার মুখে এই কথা শোনার পর তিশা চলে যায় আরিয়ানের রুমে। আরিয়ান তখন ল্যাপটপের দিকে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা দেখছিল। হঠাৎই তিশা তাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, এই তুমি জানো আমাদের বিয়ের ব্যাপারে কথা বলছে আব্বু আম্মু। এই ঝামেলাটা শেষ হলেই আমাদের বিয়ে। তোমাকে না বলেছি বারবার এসে গায়ে হাত দিবে না, এসব বিয়ের পরে হবে। কি বললে তুমি? আচ্ছা ঠিক আছে, আজ থেকে তোমাকে স্পর্শ করব না। তুমি তো আমাকে সহ্য করতে পারো না, তাই না? অনেকটা অভিমান করে কথাটা বলল তিশা। এটা দেখার পর আরিয়ান উঠে তাকে জড়িয়ে ধরে বলল, আমার বউটা কি রাগ করেছে? কে বউ? আমি কারো বউ না। প্লিজ মাপ চাই, আর কোনো দিন এরকম কথা বলবো না। আমার ভীষণ লজ্জা লাগে। তোমার কি লজ্জা শরম বলতে কিছুই নেই? আমার লজ্জা শরম থাকবে কেন? আমি কি পরপুরুষের সামনে দাঁড়িয়ে এরকম কথা বলছি নাকি? আমি তো আমার জামাইয়ের সামনে দাঁড়িয়ে কথা বলছি। খালি জামাই জামাই করছো। যদি আমি তোমাকে বিয়ে না করি তখন কি হবে? কি তুই আমাকে বিয়ে করবি না, তাই না? জোর করে বিয়ে করবো তোকে। হয়েছে হয়েছে, আর এরকম আজে বাজে কথা বলার দরকার নেই। আমি এখনও চিন্তা করছি রবিবার কাজটা ঠিকমতো হবে তো। এভাবে দুষ্টু মিষ্টি খুনসুটিতে তাদের দিন কাটতে শুরু হলো। দেখতে দেখতে রবিবার চলে আসলো। সেই দিন আরিফ শিকদার তার লোকজন নিয়ে রাতের বেলা চলে গেল আকরাম খানের ফ্যাক্টরিতে আগুন লাগানোর জন্য। সেখানে গিয়ে রহমান সাহেবের সামনে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল, আজকের পর থেকে নতুন এক যুদ্ধ শুরু হবে তাদের 2 বন্ধুর মধ্যে। আজকের থেকে আমাকে আর কেউ থামাতে পারবে না। এখন শুরু হবে আমার রাজত্ব। তারা 2 বন্ধু একে অপরের সাথে কামড়াকামড়ি করে মরবে, আর এদিকে আমার কোম্পানি তরতর করে উপরে উঠবে। রহমান সাহেব কি বলবে বুঝে উঠতে পারছিলেন না। তিনি ভালো করে জানতেন একটু পর কী ঘটতে চলেছে। তার জীবনের শেষ মুহূর্ত চলে এসেছে, এটা তিনি খুব ভালো করেই বুঝতে পারছিলেন। তবুও তিনি একটা মিথ্যা আশা দিয়ে বলেন, হ্যাঁ স্যার, এখন থেকে আমাদের রাজত্ব শুরু হবে। কেউ আমাদের থামাতে পারবে না। তাদের 2 বন্ধুর মারামারির মাঝখান দিয়ে আমরা আমাদের কোম্পানিকে দেশের সেরা কোম্পানি বানাবো। আরিফ শিকদার যখন আগুন লাগাতে যাবে তখন পাশ থেকে হঠাৎ করে কেউ একজন বলে উঠল, অনেক তো বেইমানি করলি, আর কত করবি?
তুই কি ভাবছিস আমরা কিছুই বুঝতে পারবো না? আমাদের সাথে বেইমানি করার ফলাফল তোকে পেতেই হবে আরিফ। হঠাৎ করে এই রকম কথা শুনে আরিফ শিকদার পিছনে ফিরে তাকাতেই দেখে আকরাম খান এবং রিয়াজ চৌধুরী সহ বাকি সবাই দাঁড়িয়ে আছে। এটা দেখার পর আরিফ শিকদার কি করবে বুঝে উঠতে পারছিলেন না। সে নিজের বন্দুক বের করে আকরাম খান আর রিয়াজ চৌধুরীর দিকে তাক করে তাদের দুজনকে মেরে ফেলার জন্য। ঠিক তখনই পুলিশ সদস্যরা বেরিয়ে আসে। এটা দেখার পর আরিফ শিকদার বুঝতে পারে তার প্ল্যান ফেল করেছে, তাই রেগে বলতে শুরু করলো, আমার এত কষ্ট সাজানো প্ল্যান এইভাবে ধ্বংস হয়ে যাবে? এটা আমরা কিছুতেই হতে দেব না। তোরা কি ভেবেছিস আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিলেই সবকিছু শেষ হয়ে যাবে? না, আমি ফিরে আসবো তোদেরকে শেষ করার জন্য। তুই আগে জেলের ভাত খেয়ে মোটা হয়ে নে, এরপর যখন ফাঁসির দড়িতে ঝুলবি তখন বুধ হয়ে আমাদের কাছ থেকে এসে প্রতিশোধ নিস। আমরা ফুলের মালা নিয়ে তোকে বরণ করার জন্য অপেক্ষা করব। আরিফ শিকদার বুঝতে পারে হুমকি দিয়ে আর কাজ হবে না, তাই জীবন বাঁচাতে আকরাম খানের সামনে দৌড়ে আসে। এরপর তার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আকরাম ভাই, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন এরকম কোনো কাজ করব না। আমি তোমাদের দুই বন্ধুর মধ্যে মারামারি সৃষ্টি করেছিলাম শুধুমাত্র আমার সুবিধা আদায়ের জন্য, কিন্তু আমি ভুল করেছি, সেটা আমি এখন বুঝতে পারছি। আর কোনোদিন এরকম কোনো কাজ করব না। তোর কোনো ক্ষমা নেই আরিফ। তোর কারণে আমার ছোটবেলার বন্ধুত্ব ভুলে গিয়েছি, শত্রুতে পরিণত হয়েছিলাম। তোকে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। আমি কথা দিচ্ছি আর কোনোদিন কোনো অন্যায় করব না। এখন থেকে ভালো হয়ে যাব। তোমরা আমাকে এবারের মতন মাফ করে দাও। না, তোর কোনো ক্ষমা নেই। তোর কারণে আমাদের দুই বন্ধু এতদিন দূরে থেকেছি। জেলের ভিতর বসে নিজের পাপের প্রায়শ্চিত্ত আগে করে আয়। অফিসার, এই লোকটাকে আমাদের সামনে থেকে নিয়ে যান। পুলিশের লোকেরা আরিফ শিকদার আর রহমান সাহেবকে ধরে নিয়ে গেল। আকরাম খান তখন আরিয়ানের সামনে এসে তাকে জড়িয়ে ধরে বলে, বাবা, শুধুমাত্র তোর কারণেই আজকে আমরা আবার এক হতে পেরেছি। তুই যদি না থাকতে তাহলে কিছুই হতো না। না বাবা, সব কিছু তোমাদের কারণে হয়েছে। তোমাদের বন্ধুত্ব চিরদিন এভাবেই থাকুক, এটাই আমি চাই। তবে সন্দেহ এমন একটা জিনিস যেটা মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। তাই তোমরা কোনোদিন একে অপরকে সন্দেহ করবে না। বাইরের কারো কথা শুনে কোনোদিন কোনো সিদ্ধান্ত নেবে না। কথা দিলাম বাবা, আজ থেকে আমরা কোনোদিন না জেনে কোনো সিদ্ধান্ত নিব না। সব কিছু একে অপরের সাথে মিলেমিশে করব। আমিও কথা দিলাম, আজকের থেকে আর কোনোদিন আমাদের মধ্যে কোনো তৃতীয় পক্ষকে আসতে দিব না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা বাসায় ফিরে যাই। এখনও তো বিয়ের আয়োজন করতে হবে। আমার মেয়েকে আমার বাসায় নিয়ে যেতে হবে। তারা সবাই বাসায় ফিরে আসে। 3 দিন পর মহা জাঁকজমকপূর্ণভাবে আরিয়ান আর তিশার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের ঝামেলাটা মিটে যাওয়ার পর রাতে আরিয়ান আস্তে আস্তে বাসর ঘরে প্রবেশ করে। আরিয়ান প্রবেশ করতেই তিশা উঠে এসে তাকে সালাম করে। আরিয়ান তখন তিশাকে উঠিয়ে নিজের বাহুডোরে আবদ্ধ করে। এরপর বলে, আজকে থেকে আমাদের মধ্যে আর কোনো বাধা থাকবে না। কোনো কিছু আমাদেরকে আর আলাদা করতে পারবে না, একমাত্র মৃত্যু ছাড়া। আমি কতদিন অপেক্ষা করেছি এই দিনটার জন্য। সব আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তুমি আবার সব কিছু ফিরিয়ে এনেছো। তোমার ভালোবাসার কাছে আমার ভালোবাসা কিছুই না আরিয়ান। আমার জীবনে যত স্বপ্ন ছিল সব কিছু তোমাকে নিয়ে সাজানো। ছোটোবেলা থেকে এখন পর্যন্ত আমি শুধু তোমাকেই ভালোবেসেছি। আমার প্রতিটা নিঃশ্বাসে তুমি আমার সাথে থাকো। তিশা আরিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে। আরিয়ান তখন তিশাকে কোলে তুলে নেয়। তিশা লজ্জায় আরিয়ানের গলা জড়িয়ে ধরে থাকে। আরিয়ান মুচকি হেসে তিশাকে বিছানায় শুইয়ে দেয়। তিশার মুখের কাছে মুখ নিতেই তিশা আরিয়ানের ঠোঁটজোড়া দখল করে নেয়। আরিয়ান তো থ হয়ে গেছে, এই মেয়ে তার থেকে বেশি স্মার্ট। কিছুক্ষণ পর তিশা আরিয়ানকে ছেড়ে দিয়ে বলে, আরিয়ান, আমার না তোমার মতো একটা পিচ্চি বাবু লাগবে। আরিয়ান এবার লজ্জা পেয়ে যায়। আরিয়ানকে মেয়েদের মতো লজ্জা পেতে দেখে তিশা হেসে বলে, বাবু, তুমি বিদেশ থেকে ফার্মের মুরগি হয়ে গেছো। আরিয়ানকে এভাবে মানায় না। তোমার ছোটবেলার সেই ঘাটতারা স্বভাবটা ভীষণ মিস করি। তুমি আসলে একটা পোল্টিবাজ। ছোটোবেলায় আব্বু আম্মুর হাতে কত মার খাইয়েছো তোমার কথা না শোনার জন্য। হ্যাঁ জান, তখন তুমি আমার কথা শুনতে না, ঘাটতারামি করতে, তাই রাগ হতো। এখন আবার আমার সব কথা শোনো, যা বলি তাই করো, তাতেও রাগ হয়। তাহলে আমি বেচারা যাব কোথায়? কেন আমার কাছে আসবে? কাছে না আসলে বাবু আসবে কি করে? কিসের বাবু? আমার তো এখন বাবু লাগবে না, আমি নিজেই এখনও বাবু। কি তুই বাচ্চা? লজ্জা করে না এই কথা বলতে? দামড়া ছেলে, নিজেকে বাচ্চা দাবি করিস? ইয়েস বেবি, আমি এখনও বাচ্চা জন্মানোর ক্ষমতা অর্জন করিনি। সো আমার উপর অত্যাচার করা হলে আমি ধর্ষণ মামলা করব। ও আচ্ছা, তাই নাকি? মামলা যখন করবি তাহলে কাজটা জোর করে করেই ফেলি। মামলা যখন খেতেই হবে তাহলে না হয় কাজটা করেই খাই, কি বলিস? ও তাই নাকি? তুমি আমার সাথে জোর করবে?
ভুলে গেছো আমি একটা ছেলে আর তুমি একটা মেয়ে? পারবে আমার সাথে? মানুষ বেহায়া হয় শুনেছি, কিন্তু তোর মতো কাউকে দেখিনি। এখনো তোর শার্ট খুললে পিঠে আমার নখের দাগ পাওয়া যাবে। ছোটবেলার তোকে যা পিটিয়েছি, মানুষ তো গরুকেও তত পেটায় না। হেই, মুখ সামলে কথা বলো। আমাকে শেষ পর্যন্ত গরুর সাথে তুলো না, ছাড়বো না আমি। ছাড়তে বলেছি আমি? ধরার জন্যই তো এত জোর করছি। চলো বেবি, ধরাধরি খেলি। বলে তিশা আরিয়ানের দিকে এগিয়ে আসতে শুরু করলো। আরিয়ান মনে মনে হাসলো আর তিশার সাথে তাল মিলাচ্ছে। তিশা আরিয়ানের চুল খামচে ধরে, আরিয়ানের মুখের কাছে তার মুখ নিয়ে আসে। তিশার গরম নিঃশ্বাস অনুভব করতেই আরিয়ান থেমে থাকতে পারল না। দুজনের মাঝে হারিয়ে গেল। এরপর যে কী হলো তা এখনও দেখা বা বোঝার সুযোগ হয়নি রে ভাই। আগে আমি জানি, এরপর আপনাদের জানাবো। তাদের জীবনে চলতে থাকুক তাদের মতো। তবে একটা কথা, ভালোবাসা হোক বা বন্ধুত্ব, তৃতীয় পক্ষ চলে আসলেই সেটা আর ভালোবাসায় চলতে পারে না। সন্দেহ এমন একটা জিনিস যেটা একটা সম্পর্কের নিমেষেই ধ্বংস করে দেয়। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস যত গাঢ় হবে সম্পর্ক তত মজবুত হবে। বিশ্বাস যদি না থাকে তাহলে সেই সম্পর্ক কোনো দিনই টিকে থাকতে পারে না। তাই আমাদের উচিত প্রতিটা সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীর প্রতি বিশ্বাস রাখা। পৃথিবীর সব সত্যিকারের ভালোবাসা পূর্ণতা লাভ করুক, এই প্রত্যাশা রেখে আজকের গল্প এখানেই শেষ করছি। পরে দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে।